সেই ডিটেকটিভের সেক্রেটারি শুভকে ফোন করে সব সত্যি জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ আদিকে বলে, আচ্ছা, আমি কেশবকে দেখেই বুঝতে পারছি। কেশব এই কথাটা শুনে কিন্তু একদম ঘাবড়ে গেছে। দেখো, ছেলেটা এখন হয়তোবা বিয়ে করতে চাইছে না, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না। তখনই আদি সেবন্তীকে বলে, আচ্ছা মা, এখন তো সবেমাত্র ও বিজনেসে ঠুকল, তাহলে দরকার আছে এখন এখন এসব কথাগুলো বলার। তখন সেবন্তী বলে, আচ্ছা, আমি কি এখন বিয়ের কথা বলেছি নাকি? আলাপ থাকলে সমস্যা কি? তখন আদি বলে, ও বিজনেসটা আগে সামলে নিক না। ওদিকে কেশব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন সুমিত বলে, হ্যাঁ বড়মা, বড়দা কিন্তু ঠিকই বলছে, আগেও বিজনেসটা সামলে নিক না, তারপরে না হয় বিয়ে কথা বলা যাবে। তখন সেবন্তী বলে, শোনো, বিয়েটা না হয় পরে হবে, কিন্তু এখন আলাপ থাকা তো ভালো, তাই তো বলছি, এখন কথাবার্তা বলা থাকলে ভালো হতো। তখন কেশব, আমার না কাজ আছে, এই বলে কেশব সেখান থেকে চলে যায়। তখন সেবন্তীও কেশবের পিছন পিছন যায়। ওইদিকে শুভ বলে, কি ব্যাপার, কেশব এরকম মন খারাপ করে ফেলল কেন? না, কেশবের সঙ্গে পরে আমাকে কথা বলতেই হবে। তারপরে দেখা যাবে শুভর কাছে আদি আসে আর বলে, আরিয়ার জন্য খাবার নিচ্ছ? তখন শুভ বলে, হ্যাঁ, মেয়েটা কোথায়, পেয়েছ তো? যাই। তারপরে আদি সাজবাদীকে বলে, দেখেছিস, যে আমার শাসনও করতে পারে, আদরও করতে পারে। ওদিকে ঋষি বলে, দেখেছিস সাজদি, ওই আরিয়াকে বাড়িতে রেখে দিল, কি হবে কে জানে। ওইদিকে আরিয়া বলতে থাকে একা একা, যতই ক্ষুধা পাক না কেন আরিয়া, এই বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই। যেই একবার বলেছি খাবো না, অমনি সবাই গিয়ে খেয়ে নিল, আমাকে একবারও আর বলারও প্রয়োজন মনে করল না। আমি এই বাড়িতে বেশি হয়ে গেছি, তাই তো? আমাকে আমাকে বলে যে গেস্টদের নাকি তারা খুব আপ্যায়ন করে, গেস্ট নাকি নারায়ণ, কিন্তু কি হলো? তখনই পায়ের আওয়াজ পেয়ে আরিয়া শুয়ে পড়ে। তখন শুভ এসে দেখে আরিয়া ঘুমিয়ে আছে। তখন শুভ বলে, এই রে, মেয়েটা ঘুমিয়ে গেল। যাক, এত রাগ, এত কান্নাকাটি, এত কিছু করেছে না, এখন আর ওঠানোর দরকার নেই। সকালে বরং পেট ভরিয়ে ব্রেকফাস্ট খাওয়াবো। আর মেয়েটার জন্য এত কষ্ট হয় না, কি বলবো। তারপরে আরিয়ার মাথায় হাত রাখতে গিয়েও শুভ বলে, না, যদি আবার রেগে যায়, দরকার নেই, আসলে ও তো মামরা মেয়ে, তাই ওকে পেয়ে হয়তোবা। আমার স্ত্রীর কথা আমি একটু ভোলার চেষ্টা করেছিলাম, ওকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু এরকমটা হবে আমি বুঝতে পারিনি। ওর ওপর হয়তোবা বেশি আমি শাসন করে ফেলেছি, এই বলে সেখান থেকে চলে যায় শুভ। তখন আরিয়া উঠে বলে, আমার মাথায় হাত রাখতে গিয়েও হাতটা রাখতে পারলেন না মিসেস রয়, তার মানে আমি এতটাই খারাপ? আমাকে ঘেন্না করেন, তাই তো? আমি এতটাই খারাপ যে স্নেহের হাতটাও আমার মাথায় রাখা যায় না? ঠিক আছে, রাখতে হবে না। কারো ভালোবাসা আমার চাই না, দরকার নেই আমার ভালোবাসার। সেই জন্যেই তো আমি এখানে থেকে গেছি। এবার এবার আপনাদের এমন শিক্ষা দেব না, আপনারাও বুঝতে পারবেন। ওদিকে শুভ খাবার নিয়ে বাইরে আসলে মোহনা বলে, কি খেলো না তো? ২-৪টে কথা নিশ্চয়ই শুনিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি শুভ, কি দরকার ছিল খাবার নিয়ে আসার? তখন শুভ বলে, না না, ও তো ঘুমে একদম কাদা হয়ে আছে, তাই তাই আমি আর ওঠালাম না। জানো তো, তখন না খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, এইভাবে গায়েও হাত তোলা আমার একদম উচিত হয়নি। তখন মোহনা বলে, শুভ, এবার না অন্তত ওকে ওর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, কারণ ওর পায়ে যা চোট পেয়েছে তাতে তো ভালো হতে এতদিন লাগার কথা নয়। তারপরেও যে ও কেন এত এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সেটাই বুঝতে পারছি না। আমার না মনে হচ্ছে যে মেয়েটা কিছু ঘটানোর চেষ্টা করছে। তুমি না ওকে এই বাড়ি থেকে ওর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। শুভলক্ষ্মী, আমার না এসব মেয়েদের খুব ভয় করে, কারণ ওরা কখন যে কি করে বুঝতে পারি না। তখনই শুভ বলে, হ্যাঁ, তুমি তো বুঝতে পারবেই মোহনা, কারণ তুমিও তো একসময় এই পা ভাঙা নাটক করে এখানে রয়ে গেছিলে, তাই তো? এখন নিজের কথা মনে পড়ে যাচ্ছে। তখন মোহনা বলে, আর আগের কথাগুলো মনে করিয়ে দিও না তো শুভলক্ষ্মী, আমাকে আর লজ্জা দিও না। তখন কত কি যে করেছি, সেটাই তো, সেই জন্যই তো বুঝতে পারি। একদম অবাধ্য ছিলাম আমি। এই আরিয়ার মতো করো না, স্বভাব চরিত্র অনেকটাই আমার মতো। কারণ আমার বাবা মারা যাওয়ার পরেই না দাদা যখন যা চাইতাম তখনই চোখের সামনে এনে দিত। তার জন্যেই জিদটা এরকম বেড়ে গিয়েছিল, খারাপ হয়ে গেছিলাম। সেই জন্যেই তো বলছি, শুভলক্ষ্মী, আমার না খুব ভয় করছে শুভলক্ষ্মী, তুমি না এই মেয়েকে এই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো। আমার মনে হচ্ছে ও এই বাড়ি থেকে না যাওয়ার জন্যেই এই নাটকগুলো করছে। তখন শুভ বলে, না না, সেরকমটা হবে না, ও তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছে, শুধুমাত্র কটা দিন। তখন মোহনা বলে, হ্যাঁ, কটা দিন পরেই ওকে এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করবে, কারণ আমার মনে হচ্ছে ও কিছু একটা ঘটাতে পারে। তখন এই বলেই শুভ আর মোহনা সেখান থেকে চলে যায়। ওদিকে আরিয়া খাট থেকে নেমে হাঁটে আর বলে, আমার পাটা যে ঠিক হয়ে গেছে সেটা তো আমি কাউকে বুঝতেই দেইনি।
কালকে সাজবাদীর অনুষ্ঠানটা আমি না হলে ভেজতে দিব কি করে? এমন অবস্থা করব না অনুষ্ঠানে যে সারা জীবন ওই মিসেস রয় মনে রাখবে। এবার শুধু সাজবাদীর ওই জন্মদিনের অপেক্ষা, তারপরে দেখা যাবে। সকাল হয়, সাজবাদীকে নিয়ে পুজো দিতে যায় শুভ। তখন সাজ বলে, মামনি, এই দিনটা আমার খুব ভালো লাগে, তুমি আমাকে নিয়ে পুজো দিতে যাও, আমার ভীষণ ভালো লাগে। তখন শুভ বলে, হ্যাঁ, তোর জন্যে তো সবসময় আমি প্রার্থনা করি। তখন সাজ বলে, তারপরেও মামনি, এবার না আমি তোমার জন্যে কিছু চেয়েছি। তখন শুভ বলে, কি চেয়েছিস তুই? তখন সাজ বলে, তোমার খুশি, তুমি যেন সবসময় খুশিই থাকো, আমি শুধু সেটাই চাই। তখন শুভ বলে, মানে? আমি তো সবসময় খুশিই আছি সাজ, তোদের নিয়ে আমি খুব ভালোও আছি, আর আনন্দেও আছি। তখন সাজ বলে, আমি জানি মামনি, তুমি আমাদের সামনে ভালো থাকার অপটিং করো, তারপরেই ভিতরে ভিতরে খুব কষ্ট পাও, একা একা কান্নাকাটি করো। আর এই যে সবার জন্য রান্নাবান্না, সবার কেয়ার করা, এসব নিয়ে তুমি ব্যস্ত থাকতে চাও। শ্রীদিকে হারানোর পর থেকেই তুমি এতটা কষ্ট পাও যে আমি সব বুঝতে পারি। সেই জন্যই তো আমি এবার প্রার্থনা করেছি যেন শ্রীদিকে ভগবান আমাদের কাছে পাঠিয়ে দেয়, তোমার কাছে পাঠিয়ে দেয়। তখনই সেই কথাগুলো শুনে শুভ কষ্ট পায় আর বলে, সাজ, তুই কবে এত বড় হয়ে গেলি আমি তো বুঝতেই পারিনি। তখন সাজ খুশি হয়ে যায়। তখন শুভ বলে, হ্যাঁ রে, তোর স্মৃতি যদি সত্যি তোর প্রার্থনার জোরে আমাদের কাছে ফিরে আসে না, তাহলে সামনের বছর তুই আর আমি একা না, আমি, তুই আর তোর স্মৃতি একসঙ্গে তোর জন্য পুজো দিতে আসবো এই মন্দিরে। এবার যেন ভগবান সত্যিই তোর প্রার্থনাটা কবুল করে নেয়, সত্যিই যেন আমার স্মৃতিকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমিও তো খুব চেষ্টা করছি বল, খুব চেষ্টা করছি। তখন সাজ বলে, আমি জানি মামনি, সেজন্যই তো তোমার কষ্ট যেন সব দিক থেকে কমিয়ে দেয়, আমি সেটাই প্রার্থনা করেছি। তখন শুভ বলে, ঠিক আছে চল। এই কথা বলে সেখান থেকে ওরা বেরিয়ে পড়ে। তারপরে সাজকে নিয়ে বাড়িতে আসলে সবাই সাজকে জন্মদিনে উইশ করে। তখন তো সাজ ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আমার গিফট, আমার গিফট কোথায়? তখনই সুমিত এসে সাজকে গিফট দেয়। ওদিকে আরিয়া বসে বসে সবটা দেখতে থাকে। তারপরেই সাজকে সবাই আশীর্বাদ করতে থাকে। তখন সুমিত সবার জন্য গিফট আনে আর সবাইকে গিফট দেয়। তখনই আদি বলে, আচ্ছা, সবার জন্য গিফটের কি দরকার ছিল? তখন মোহনা বলে, কেন, সাজের জন্মদিনে আমরা সবাই নতুন জামাকাপড় পরব, তার জন্যই তো সুমিত সবার জন্য নতুন জামাকাপড় এনেছে। তখনই শুভ বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তো। তারপরেই কেশব সাজকে নিয়ে যায় খাওয়ার জন্য আর বলে, চল, তোর পছন্দের খাবার রান্না করা হয়েছে। তখনই শুভকে মোহনা বলে, শুভ লক্ষ্মী, তোমার জন্য এটা এনেছে, তুমি পড়বে। তারপরে শুভম সুমিতকে বলে, তোকে যেটা আনতে বলেছিলাম এনেছিস? তখন সুমিত বলে, ইচ্ছা না থাকলেও না এনেছি, যাও দিয়ে এসো, আমি যেতে পারবো না। তারপরে শুভ আরিয়ার কাছে যায়, গিয়ে বলে, আরিয়া, আজকে তো সাজের জন্মদিন, তাই সবার জন্যই আমরা নতুন জামাকাপড় এনেছি, আর তোমার জন্যও এনেছি। আজকে তুমি জন্মদিনের মধ্যে পরবে এটা, ঠিক আছে? তখন আরিয়া বলে, আচ্ছা ঠিক আছে। তখনই শুভ মনে মনে বলে, এই রে, এই বুঝি আমার উপর রেগে গেল। কিন্তু আরিয়া কোনো রকম কোনো রিয়াক্ট করে না, সেখান থেকে চুপচাপ চলে যায়। তখন শুভ মনে মনে বলে, এটা কি হলো, এইভাবে চুপচাপ চলে গেল কি করে? ও যেরকম মেয়ে, ও তো মেনে নেওয়ার মানুষ নয়। তখন আদি বলে, ছাড়ো না, মেয়েটা ছোট মানুষ, তখনই দেখা যাবে। ডিটেকটিভ মিস্টার গুহের সেক্রেটারি বারবার করে শুভলক্ষ্মীকে ফোন করতে থাকে, কিন্তু শুভলক্ষ্মী কিছুতেই ফোনটা ধরে না। ওদিকে সেই সেক্রেটারি বলে, ম্যাডাম, ফোনটা ধরুন, মিসেস রয়, আপনাকে তো আমার কথাগুলো বলা দরকার, না হলে যে খুব বেশি দেরি হয়ে যাবে। আপনাকে না বললে কথাগুলো আমি আর কাকে বলবো? তারপর দেখা যাবে সন্ধেবেলা সাজির জন্মদিনের পার্টি খুব সুন্দর করে সাজানো হয়েছে, সব গেস্টরা আসতে থাকে। ওদিকে কেশব অনেক বড় একটা টেডি নিয়ে নিচে নেমে আসে। তারপরে দেখা যাবে সবাই বলে, সাজ দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, তাই না? তখন শুভ আর আদি নিজেরাও খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে। তো বন্ধুরা, এবার কি তাহলে শুভলক্ষ্মী আর আদি জানতে পারবে আদি আর আসল পরিচয়? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।